৩ বছর পর আমার স্বামী দুবাই থেকে ফিরলো। বাড়ির সবার জন্য সে দামি দামি উপহার আনলো, আর আমার জন্য আনলো এমন একটা লিপস্টিক যা ডাস্টবিনে ফেলার যোগ্য। সেই রাতেই আমি তার সাজানো মিথ্যে সংসার পুড়িয়ে ছারখার করে দিলাম। রোহান যেদিন ৩ বছর বিদেশ কাটিয়ে ফিরলো, তার সুটকেস ভর্তি ছিল পরিবারের সবার জন্য দামি উপহার। শাশুড়ির জন্য সোনার হার, ননদের জন্য নতুন স্মার্টফোন, ছোট ভাইয়ের জন্য দামি ব্র্যান্ডের ঘড়ি, আর আমার জন্য একটা ভাঙা সস্তা লিপস্টিক যার গায়ে তখনও 70% ছাড়ের স্টিকার লাগানো ছিল। আমি উঠোনের এক কোণে দাঁড়িয়েছিলাম, আমার হাত ময়দায় মাখা, শাশুড়ির আঁচলে ডালের দাগ, আর চোখে মুখে এমন একটা ক্লান্তি যা কোনো আয়না পুরোপুরি ধরতে পারবে না। কানপুরের এক সরু গলির বাড়ি আমাদের, যেখানে দুধওয়ালার ঘন্টিতে সকাল শুরু হয়, দুপুরে প্রেসার কুকারের আওয়াজ প্রতিধ্বনিত হয়, আর রাত কাটে প্রতিবেশীদের কানাঘুষ হয়। রোহান যখন ঘরের ভিতর ফিরল, পুরো ঘর যেন আলোকিত হয়ে উঠল। আমার ছেলে ফিরেছে। শাশুড়ি বিছানা থেকে চিৎকার করে উঠলেন। 2 বছর আগে তার কোমর ভেঙেছিল, তাকে স্নান করানো, খাওয়ানো, ওষুধ দেওয়া সবই আমি করেছি। শ্বশুরের ডায়াবেটিস ছিল, তার বিশেষ খাবার, হাসপাতালের লাইন, ওষুধের হিসাব সবকিছু আমিই সামলেছি। আমাদের 6 বছরের মেয়ে কাব্য আমার কোল থেকে নেমে দরজার দিকে দৌড়ে গেল। পাপা! রোহান তাকে কোলে তুলে কপালে একটা চুমু খেয়ে তাড়াতাড়ি নামিয়ে দিল। রোহান বলল, আগে আমাকে মালপত্রগুলো খুলতে দাও। সে সুটকেস খুললো, আর সারা ঘর যেন আনন্দের জোয়ার বয়ে গেল। মা, এটা তোমার জন্য। বাবা, এই মেশিনটা তোমার সুগার মাপতে সাহায্য করবে। পায়েল, এই ফোনটা তোর। ওর বোন খুশিতে চিৎকার করে উঠল, ভাইয়া এত দামি! তুমি তো দুবাই গিয়ে সত্যিই রাজা হয়ে গেছো। আমি চুপ করেছিলাম। আমি শুধু চেয়েছিলাম সে একবার আমার দিকে তাকাক, বলুক, নাহার তুমি কেমন আছো। কিন্তু যখন তার চোখ অবশেষে আমার চোখের উপর পড়লো, তাতে কোনো উষ্ণতা ছিল না, ছিল শুধু ঘৃণা। তোমার একই ছিরি হয়েছে। একটা লোক এত বছর পর বাড়ি ফিরলো, আর তার বউকে দেখতে পরিচারিকার মতো লাগছে। আমার ভেতরে কিছু একটা ভেঙে চুরমার হয়ে গেল। আমি নিচু স্বরে জিজ্ঞেস করলাম, আমার জন্য কি এনেছো রোহান? সে হেসে উঠল, সুটকেসে হাত ঢুকিয়ে একটা পুরনো লিপস্টিক বের করে আমার দিকে ছুঁড়ে দিল। সেটা আমার পায়ের কাছে পড়ে মেঝেতে গড়িয়ে গেল। এই নাও, ওখানে কেউ এটা ব্যবহার করেনি। পায়েল ফিক করে হেসে দিল। ভাবি, কৃতজ্ঞ থাকো, অন্তত কিছু তো পেয়েছো। শাশুড়ি মুখ বেঁকিয়ে বলল, বউ মানুষের এত লোভ ভালো নয়। লিপস্টিকটা তোলার সময় আমার হাত কাঁপছিল, ওটাতে ধুলো জমেছিল। স্টিকারে লেখা ছিল 70% ছাড়। প্রথমবারের মতো আমি সরাসরি ওর চোখের দিকে তাকালাম। 3 বছর ধরে আমি তোমার পরিবারকে আগলে রেখেছি। তোমার মাকে শিশুর মতো কোলে তুলে সেবা করেছি, তোমার বাবার ওষুধের খরচ দিয়েছি, একা কাব্যকে মানুষ করেছি। তুমি একটা টাকাও পাঠাওনি, আর এটাই আমার পাওনা? রোহানের মুখ থেকে হাসি মিলিয়ে গেল। নাটক বন্ধ করো। নাটক? আমার গলা কেঁপে উঠল। তুমি বলেছিলে এসব আমাদের ভবিষ্যতের জন্য। সে ঠান্ডা গলায় উত্তর দিল, এটা আমার বাড়ি, তুমি এখানে থেকেছো, খেয়েছো, কৃতজ্ঞ থাকা উচিত তোমার। আমি বললাম, এই বাড়ি তোমার মায়ের নামে, আর বাড়ির প্রতিটি মুদিখানার বিল, ইলেকট্রিক বিল সব আমি নিজের গয়না বিক্রি করে মিটিয়েছি। ঠিক সেই সময় পায়েল একটা পারফিউমের বোতল হাতে নিয়ে বলল, ভাইয়া, এটা নিশ্চয়ই খুব দামি। আমি শান্তভাবে বললাম, নাকি এটা অন্য কোনো বিশেষ মহিলার জন্য কেনা হয়েছিল। রোহানের মুখ লাল হয়ে উঠল। পরের মুহূর্তেই তার হাত আমার মুখে আছড়ে পড়লো। একবার, দুবার, 3বার, পুরো ঘরে একদম বন্ধ করা নীরবতা নেমে এলো। কাব্য চিৎকার করে উঠল, মাম্মা! রোহান আমার দিকে একটা কালো ডায়েরি ছুঁড়ে মারলো। সব এখানে লেখা আছে। এই বাড়ির পেছনে যা খরচ হয়েছে তা তোমার ঋণ, 1,84,700 টাকা। যদি চলে যেতে চাও তবে আগে এই টাকা শোধ করো। আমি ডায়েরিটা খুললাম, তাতে কেনা চাল, বাবার ওষুধ, এমনকি মেয়ের খাতার খরচও আমার ধার হিসেবে লেখা ছিল। আমি চোখের জল মুছলাম। ঘরে গিয়ে আমার আইডি কার্ড, এটিএম কার্ড, 2 সেট জামা কাপড় আর কাব্যের একটা ছবি ব্যাগে ভরে নিলাম। রুহান চিৎকার করে উঠলো, কোথায় যাচ্ছ তুমি? আমি দরজা খুলে বললাম, এমন কোথাও যেখানে আমাকে মানুষ হিসেবে সম্মান দেওয়া হবে। গলিতে রাত নেমে এসেছে। আমি ফোন বের করে মিসেস কাপুরকে ফোন করলাম, যিনি আমাকে বেশ কয়েকবার কাজের প্রস্তাব দিয়েছিলেন। তিনি ফোন ধরে বললেন, নাহার, এখন কাজের কথা জিজ্ঞাসা করো না, আগে তোমার স্বামীকে জিজ্ঞাসা করো এই কয়েক বছর সে আসলে কি করছিল, কারণ সে কখনোই দুবাইয়ে কাজ করতে যায়নি। ঠিক সেই মুহূর্তে একটা অচেনা নাম্বার থেকে কল এলো। ফোনটা ধরতেই অন্য প্রান্ত থেকে একজন মহিলা কাঁদছিলেন। আপনি কি রোহানের স্ত্রী? আপনার সত্যিটা জানা দরকার। ও কোনো দিনই দুবাই যায়নি।